ওবেসিটিকে একটা এপিডেমিক বলা হচ্ছে। 30,000 বছর আগেকার ইতিহাস থেকে যেটা জানি, এই কার্বোহাইড্রেট খাওয়া যখন থেকে শুরু হলো তখনই দেখা গেল পুরুষদের মধ্যে কিন্তু একটা স্থূলকীর্তি। এই ওবেসিটিকেই এখন বলা হচ্ছে গ্লোবাল হেলথ ক্রাইসিস। প্রতি 4 জনে একজনই হচ্ছে ওভারওয়েট বা ওবেসিটি। অন্যান্য প্রাণীকুলেও কি ওবেসিটি নিয়ে এরকম ওঠাপড়া রয়েছে? পোলার বিয়ার তারা প্রচুর পরিমাণে খেয়ে গায়ে প্রচুর চর্বি করে রাখে। একটা ইউনিভার্সাল শারীরিক মাপ বলে তো কিছু হতে পারে না। ওজন দুজনেরই 60 কেজি, কিন্তু একজন হচ্ছে সুগঠন চেহারা, তার সমস্ত ফ্যাট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর আরেকজন দেখা গেল যে বিশাল ভুঁড়ির মতন করে আছে। আমাদের স্ট্রেস এত বেড়ে গেছে, এই ফ্যাক্টরগুলো তো। জাপানিজরা অদ্ভুত একটা নিয়ম মানে জানেন, তারা একটা 80-20 ফর্মুলায় চলে। ওবেসিটির সঙ্গে আমাদের লিভার, আমাদের ডায়াবেটিস, আমাদের কিডনি। ওবেসিটি আমাদের শরীরে 231 রকমের রোগ করে। একটা সময় পর্যন্ত একটু মোটাসোটা চেহারার কাউকে আমাদের সমাজে বলা হতো সুখী, সচ্ছল, খাতা পিতা ঘাড়কা। এখন সেই একই রকম চেহারাকে বলা হচ্ছে বিপদ, ঝুঁকি অথবা রোগের শুরু। ঠিক কবে চেহারার এই বদলটা হয়ে গেল? এই যে এখন ওবেসিটিকে একটা এপিডেমিক বলা হচ্ছে, এটা কি শুধুই ক্যালোরির হিসেব নাকি একটা সময়ের হিসেবও লুকিয়ে আছে এর পেছনে? আজ 4 মার্চ বিশ্ব ওবেসিটি দিবস। এই উপলক্ষে দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন হেলথ টকে আমি তিয়াস আজ কথা বলবো কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াট্রিক্স বিভাগের প্রধান চিকিৎসক ডক্টর অরুণাংশু তালুকদারের সঙ্গে, যিনি শুধু অসুখ বা এই ক্যালোরির হিসেবে নয়, আমাদের সমাজের এবং ইতিহাসের আয়নায় ওবেসিটিকে চিনিয়ে দেবেন। ওয়েলকাম ডক্টর। ওয়েলকাম। যে কথা দিয়ে প্রথম শুরু করলাম যে একটু ভালো চেহারা, গোলগাল নাদুস নুদুস চেহারা মানে বিশেষ করে বাঙালিদের বলা হতো যে বাহ ভারী সুন্দর স্বাস্থ্যবান চেহারা, সেই চেহারাই এখন বলা হচ্ছে যে অসুখের সূত্রপাত হতে পারে। এই বদলটা কিভাবে হয়ে গেল? এই বদলটা কিন্তু আজকের দিনের কথা ভাববেন না, এটা কিন্তু সেই আদিম প্রস্তর যুগ, মানে যখন আমাদের পাথরের সময় ছিল, ধরুন মানে খ্রিস্টপূর্বাব্দের 30,000 বছর আগেকার ইতিহাস থেকে যেটা জানি, ইতিহাসটা খুব সুন্দর লেখা আছে যে তখনকার দিনে যে খোদায়ে যে আমরা বিভিন্ন ছবিগুলো দেখি, তো সেখানে দেখা গেছে যে পুরুষেরা হচ্ছে খুব বেশ পেশিবহুল, আর মহিলাদের বেশ খুব সুস্থ, মানে বেশ মোটা কাটা মোটা সোটা চেহারা, পৃথুলা চেহারা। কারণ তখন ভাবা হতো যে পুরুষেরা হচ্ছে শিকার করছে, মাংস আনছে, সেগুলো খাচ্ছে, আর মহিলারা হচ্ছে তাদেরকে সন্তান ধারণ করতে হবে, সেই জন্য যত পারতো তার বাড়ির পুরুষরা এনে খাওয়ার দিয়ে তাদেরকে মোটা করে রাখতো। সেই জন্য স্থূলকায়টা কিন্তু সেই প্রস্তর যুগ, মানে আমি বলতে পারি প্রায় 32-33 হাজার বছর আগে। কিন্তু ইতিহাসটা কি বিচিত্র যে এইটা কিন্তু চলতে শুরু করতে করতে যখন আমরা সেই প্রস্তর যুগের কাঁচা মাংস খাওয়ার থেকে চাষ করতে শিখলাম, তখন দেখা গেল যখন আমাদের বাড়ির লোকেরা, পুরুষেরা যখন চাষ করতে শুরু করলো, তখন আমাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন হলো। তখন শুধু আর মাংস খাওয়া না, আমরা হচ্ছে চাল, রুটি, মানে যেগুলো হচ্ছে সবজি, কৃষিক্ষেত্রে যেগুলো হয় সেগুলো খাওয়া, হ্যাঁ, এগুলো আর কিছুই না, কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট খাওয়া যখন থেকে শুরু হলো তখনই দেখা গেল পুরুষদের মধ্যে কিন্তু একটা স্থূলকীর্তি শুরু হলো, পেটটা মোটা হওয়া, এইগুলো শুরু হলো। কিন্তু সেই সময় আবার উল্টোটা দেখা গেল যে মেয়েরা রোগা হতে শুরু করলো, কারণ তখন কিছুদিন অন্তর অন্তরে ফেমাইন, মানে যে মনান্তর যেটাকে বলে, যে খিদে মানে অনাহারে প্রচুর থাকছে, আর এতবার বাচ্চা তারা গর্ভধারণ করছে যে প্রোটিনের অভাবে, ক্যালোরির অভাবে, তারা দেখা গেল যে কারো হয়তো প্রচুর, বেশ কয়েকটা বাচ্চা হয়েছে, সন্তান ধারণ করেছে, খাবার নেই কিন্তু বাচ্চা ধারণ করছে, বুকের দুধ খাওয়াচ্ছে, সেজন্য তারা হতে থাকলো রোগা, আর যারা পুরুষ মানুষ তারা হতে থাকলো মোটা। এরপরে আসলো ধরুন আপনার মিশরের যুগে, মধ্যযুগ যেগুলো, তখন আবার দেখা গেল যে না, এইবার হচ্ছে দেখা গেল এলিট ক্লাস যারা, তারা মনে করলো তাদের হাতে সমস্ত ক্ষমতা, তারা তখন সেই ক্ষমতায় কি করলো যে তারা তখন খাবারগুলো যতটা পারছে স্টোর করে রাখছে, যে কোনো সময় তো হচ্ছে যে খাদ্যের আকাল পড়তে পারে, সেই আকালের জন্য কি করলো, তাদের বাড়ির পুরুষ মহিলা সবাই খুব মোটা কাটা শুরু হলো, যে সায়েন্স অফ প্রসপ্যারিটি, যে আর যারা খেটে খাওয়া মানুষ, সে পুরুষই হোক আর মহিলাই হোক, তারা রোগা হতে শুরু করলো। এরপরে যদি আমি ছট করে চলে আসি গত শতাব্দীতে, তখন থেকে শুরু হলো যে আমাদের কাজের জায়গার পরিবর্তন।
যে আমরা চাষবাস না করে আমরা শিল্পের দিকে চলে গেলাম। এই শিল্প আসার ফলে আমাদের হাতে প্রচুর টাকাই বলুন, আর পাশাপাশি দেখা গেল আমাদের হচ্ছে যে কাজের জায়গাটা, সেই মাঠে ঘাটে সবাই আর এত খাটছে না, ঘরে বসেই বলুন বা সংসারের বিভিন্ন জায়গায় যে কাজ, এই বসে খাওয়াটা শুরু হয়েছে কিন্তু গত শতাব্দীর শেষ দশক থেকে শুরু করে, মানে অর্ধ শতাব্দীর ধরে শুরু হতে হতে দেখা গেল আস্তে আস্তে আমরা শহুরে হয়ে যাচ্ছি, আমাদের খাবারের জায়গাগুলো খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে, আমরা বসে কাজ করছি। বিশেষ করে 1990s, মানে বলা হয় যে ডিজিটালের যখন শুরু হলো তখন থেকে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হলো। আমাদের হাতে মোবাইল এসে গেল, আমাদের হাতে জাঙ্ক ফুড এসে গেল, আমরা হচ্ছে যে সব অ্যাডিক্টরে ঘরে বসে খাওয়া যা চাইছি পাচ্ছি, হাতের কাছে খেচ্ছি, আমরা কাজকর্ম করাটা কমিয়ে দেওয়া হলো, যা ঘরে বসে রোজগার হয়ে যাচ্ছে, মানে গায়ে খাটতে হচ্ছে না। এর ফলে দেখা গেল যে আস্তে আস্তে এই গত 30 বছরে যেভাবে ওবেসিটি বেড়েছে, ইতিহাস বলে বিজ্ঞান বলে তার আগে গত 200 বছরে কিন্তু এত ওবেসিটি বাড়েনি আমাদের মধ্যে। মানে ইতিহাস দিয়ে ওবেসিটিকে খুব সুন্দর ব্যাখ্যা করলেন, এবং সেই ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে যেতেই এই ওবেসিটিকেই এখন বলা হচ্ছে গ্লোবাল হেলথ ক্রাইসিস, একটা বিরাট বড় পরিবর্তন। তো এইটা ঠিক কতটা ঝুঁকির জায়গায় দাঁড়িয়ে এখন? এইটা ঝুঁকির জায়গায় ধরুন এই মুহূর্তে যদি আমি বলি, আমাদের ভারতবর্ষের প্রায় পুরুষই বলুন মহিলা বলুন একটু তফাৎ আছে, প্রতি 4 জনে 1 জনই হচ্ছে ওভারওয়েট বা ওবেসিটি। মানে আমরা ধরুন 4 জন যদি এখানে থাকি তার মধ্যে 1 জন ওভারওয়েট বা ওবেসিটি, বিভিন্ন আমাদের ক্রাইটেরিয়া আছে সেই তুলনায়। এবং আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এইটা বলছে যে 50%, মানে অল্টারনেট মানুষ, মানে আমি প্রতি দুজনে 1 জন এইরকম জায়গায় চলে যাচ্ছে। এটা তো হচ্ছে মানে আমরা যারা মানে অ্যাডাল্ট, তার থেকেও ভয়ঙ্কর জায়গায় যেটা আসছে হচ্ছে অ্যাডোলেসেন্ট অ্যান্ড চিলড্রেন ওবেসিটি। শিশুদের মধ্যে ওবেসিটি সাংঘাতিক হারে বাড়ছে, এবং যারা টিনেজার তাদের মধ্যেও ওই ওবেসিটিটা আরও বাড়ছে। সুতরাং এরা এই বয়সেই ধরুন যারা টিনেজার বা টডলার 10 থেকে 3 বছরের মধ্যে, তাদের মধ্যে যদি এখনই এরকম ওবেসিটি দেখা যায়, তারা যখন মধ্যবয়সী হবে তখন তাদের কিন্তু এই ওবেসিটিটা একটা বিরাট রকম ক্ষতিকর দিকে চলে যেতে পারে। সেইটা কিন্তু একটা বিরাট বড় আমাদের কাছে একটা চিন্তার বিষয়। এটা তো আপনি মানুষের কথা বললেন, এবং ইতিহাসে মানুষ সেই স্বাক্ষর রেখেছে। অন্যান্য প্রাণীকুলেও কি ওবেসিটি নিয়ে এরকম ওঠাপড়া রয়েছে? হ্যাঁ, ওবেসিটি দেখুন, ওবেসিটি মানেই যে খারাপ নয়। আমাদের গায়ে যে বললাম যে আগেকার দিনের মানুষদের যে গায়ে একটু চর্বি থাকুক, একটু থাকুক, কেননা যখন ক্রাইসিস হবে, আকাল পড়বে, তখন যেন সেই চর্বির থেকে আমরা নিজেদের খাদ্য শক্তি নিতে পারি। প্রাণীগুলোও কিন্তু সেটা আছে। আপনি যদি ওয়াইল্ড অ্যানিম্যাল ধরেন যারা থাকে, যেরকম হচ্ছে পোলার বিয়ার, তারা প্রচুর পরিমাণে খেয়ে গায়ে প্রচুর চর্বি করে রাখে। যে ধরুন রাশিয়ার যে জায়গা, সেগুলোতে শীতের মধ্যে প্রায় 6 মাস 7 মাস ঠান্ডার মধ্যে থাকতে হবে, সে সব বরফের নিচে থাকবে, তাকে তো বেঁচে থাকতে হবে, তখন সেই চর্বিগুলো তাদের কিন্তু গলিয়ে গলিয়ে তারা খায়। উট মরুভূমিতে 15 দিন 20 দিন জল ছাড়া, খাবার ছাড়া তাকে থাকতে হয়। সে কিন্তু তার যে কুজোর মধ্যে করে প্রচুর করে খাবার স্টোর করে রেখে থাকে। তিমি মাছ সমুদ্রের মধ্যে, তারা কিন্তু প্রচুর করে গায়ের মধ্যে চর্বির নিচে প্রচুর করে চর্বি জমিয়ে মোটা হয়ে থাকে, কেন তাদেরকে বেঁচে থাকতে হবে। এটা যদি ওয়াইল্ড অ্যানিম্যাল, কিন্তু ডোমেস্টিক অ্যানিম্যালের কিন্তু এটা নয়। ডোমেস্টিক অ্যানিম্যালে বরং দেখা যাচ্ছে যে তাদের তো আর এটা দরকার নেই। তারা তো বাড়িতে, আপনার ধরুন কম্পেনিয়ন, বাড়িতে পেট আছে, আপনার পোষা আছে, তাদের তো আর এইভাবে চর্বি দরকার নেই। কিন্তু আমাদের মানুষের মধ্যেও যেমন ওবেসিটিটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, বাড়ির পোষা কুকুর, বিড়াল বা অন্যান্য খরগোশ যাই বলুন না কেন, তাদেরও কিন্তু এখন দেখা যাচ্ছে ভেটেরিনারি যারা আমাদের কালিগ যারা আছে, তারা দেখছেন যে তাদের মধ্যেও কিন্তু একটা ওবেসিটি মারাত্মক আকারে হচ্ছে। মানুষের মতন তাদের মধ্যেও কিন্তু প্রচুর ওবেসিটি জনিত রোগ পোষা কুকুর বিড়ালদের মধ্যে কিন্তু এখন একটা ভীষণভাবে গত 15-20 বছর ধরে তারাও কিন্তু লক্ষ্য করছেন। তার কারণ তারা হয়তো আদর করে যে খাবারগুলো দিচ্ছে, যেগুলো নাকি খেলে অতিরিক্ত চর্বি হয়, সেটা ভাবছে না, কিন্তু বাড়ির মালিক যে, সে ভাবছে আমার কুকুরটা বেশ নাদুস নুদুস হয়েছে, আদর করতে তাকে ভালো লাগছে। কিন্তু তার হয়তো আদর করতে ভালো লাগছে, নাদুস নুদুস আছে, কিন্তু পশুটার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এরকম মোটা থাকার ফলে। ওকে, আচ্ছা, এই যে ওজন মানুষের কতটা হবে বা গঠন কেমন হবে, তাতে জিনটাও একটা বড় ফ্যাক্টর। তো সেই জিন ফ্যাক্টর বলেই যেমন ইউরোপিয়ান সাইজ যেটা আমাদের ভারতীয়দের সাইজের হিসেব করলে তাদের স্মলটা আমাদের কাছে একটা বিরাট সাইজ, এমনটা হয়। তো এই ফ্যাক্টরটাও যখন এত ইম্পর্টেন্ট, আমরা সব ওজনকেই ওবেসিটির আতশকাছে দেখতে থাকি। মানে বেশি ওজন মানেই সেটা ওবেসিটির দিকে ঠেলে দিই। কিন্তু এই গঠন বা জিনের যে একটা প্রভাব, এটা তো আলাদা আলাদা হবেই। মানে একটা ইউনিভার্সাল শারীরিক মাপ বলে তো কিছু হতে পারে না।
ঠিক, আমরা কিন্তু এই কথাটা আপনি একদম ঠিক জায়গায় বলেছেন যে ওজন বেশি মানে ওবেসিটি ওভারওয়েট বলি যে খারাপ, এই জায়গাটা কিন্তু ভাবলে আমাদের ভুল। বিদেশে যেটাকে ভাবা হয় যে ওভারওয়েট বা ওবিস, তার থেকে আমাদের দেশের ক্রাইটেরিয়াগুলো যে নির্ধারণ যে মাপকাঠিগুলো সেগুলো একটু আলাদা। এবং আমাদের দেশে যেটা করা হয় সেই জন্য ওজন দিয়ে না ভেবে বরং আপনার হিপ আর ওয়েস্ট, কোমর এবং তার নিচের এখানকার মাপ দিয়ে ভাবা হয় যে সে তার ওবেসিটির যে ক্ষতিকারক দিকগুলো সেগুলো বোঝার জন্য তার ওজনের থেকেও, মানে বহু মানুষ আছে যাদের নাকি নর্মাল ওয়েট কিন্তু আমাদের ভাষায় তারা ওবিজ। কেননা আমাদের কিন্তু পেটটা মোটা, মানে অনেকটা আপেলের মতন, মানে মাঝখানটা মোটা। এই পেট মোটা থাকাটাই হচ্ছে এই যে বিভিন্ন রোগের বড় কারণ হচ্ছে কিন্তু স্থূলকায় পেট, মানে ভিসেরাল ফ্যাট, সেন্ট্রাল ওবেসিটি। এটার জন্যই কিন্তু আমাদের রোগ। সেজন্য একটা মানুষের হতেই পারে যে তার ওজন দুজনেরই 60 কেজি, তাহলে সেই তুলনায় তার হাইট অনুযায়ী তার ওয়েট নর্মাল, কিন্তু একজন হচ্ছে সুগঠন চেহারা, তার সমস্ত ফ্যাট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর আরেকজন দেখা গেল যে না, তার হাত পাগুলো লিকলিকে কিন্তু পেটটা বড় একটা বিশাল ভুঁড়ির মতন করে আছে, অনেক বেশি। তার পক্ষে আমাদের ডাক্তারি পরিভাষায় তারা কিন্তু বিপজ্জনক জায়গায় দাঁড়িয়েছেন। তাদেরকে আমরা ওবেসিটির যে কমপ্লিকেশন সেগুলো নিয়ে বেশি সচেতন করি। একদম। এই ওবেসিটি রুখতে বা যারা ওবেস তাদেরকে সাধারণ পরামর্শ দেওয়া হয় খাবার একটু কম করতে বা পরিমিত করতে, হাঁটাহাঁটি করতে ইত্যাদি। এটা একটা কমন পরামর্শ। কিন্তু আমাদের এই কাজের ধরন যে এখন এত দ্রুত বদলে গেছে, যেটা আপনি 90-এর দশকের সময় থেকে বললেন শুরু হয়েছে, আমাদের স্ট্রেস এত বেড়ে গেছে, এই ফ্যাক্টরগুলো তো খাবার বা হাঁটাহাঁটি এসবের থেকেও বড় হয়ে উঠছে। ঠিকই, দেখুন কোনো একটা ফ্যাক্টর একমাত্র কারণ নয়। যেরকম বললেন যে জেনেটিক ফ্যাক্টর, এটা একটা কারণ, আমাদের খাদ্যাভ্যাস একটা কারণ। আমরা শহরে এখন এক কোটায় মানে পায়রার খোপের মতন ফ্ল্যাট কালচারে থাকছি, বাগান নেই, খেলাধুলা করার জায়গা নেই, সেটা একটা যেমন কারণ। আমরা হাঁটাচলা করার জায়গা পাচ্ছি না, সেটা যেমন কথা। স্ট্রেস একটা বড় কারণ। কিন্তু যদি পাশাপাশি ভাবেন যে জাপানিজরা, তারা তো আমাদের থেকেও স্ট্রেসে থাকে, তাদের যে কাজের জায়গা, তারা কি অদ্ভুত একটা নিয়ম মানে জানেন, তারা একটা 80-20 ফর্মুলায় চলে। আচ্ছা, তার মানে হচ্ছে যে ধরুন আপনি সারাদিনে 100 গ্রাম খাবার আপনার দরকার, আপনি নিজে খেতে বসে দেখবেন আপনি যখন খাচ্ছেন তখন কিন্তু পেটটা ভরা লাগবে না, খাওয়ার 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টা বাদে মনে হবে হ্যাঁ আমি খেয়েছি। আপনাকে ভাবতে হবে আমার যে টার্গেট খাওয়ার তার 80 ভাগ খাবো, কিন্তু আমার মনে হবে আমি পুরো খেয়েছি অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার পরে। সেই জন্য খাওয়ার সময় আপনি 80 ভাগ খান, 5 ভাগের 4 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখুন। এটা করুন, দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনি হাফ অ্যান আওয়ার পরে পেটটা কিন্তু পুরোটাই ভরে। সেই জন্য ওরা 80-20টা ভীষণভাবে ফলো করে, যে আমার যে দৈনন্দিন সকালে যদি 4টে রুটি খাওয়ার হয়, আমি 3টে রুটি খেয়ে উঠে যাব, পেট কিন্তু আমার 4টে রুটির সময় হবে হাফ অ্যান আওয়ার পরে। এইটা ওরা তো খুব মানে ডিসিপ্লিনড লোক, মানে সেই জন্য জাপানিজদের এত স্ট্রেস এত কিছু থাকার সময় ওরা কিন্তু ওবিসি দেখবেন না, ওদের কিন্তু আয়ু বেশি, রোগ বিসুখ পরিমাণ কমে, ওরা এইটা কিন্তু ভীষণভাবে ফলো করে। আরেকটা জিনিস ওরা ফলো করে যে এই যে খাবারের যে জায়গাটা, এইটা আমরা হচ্ছে এই যে আপনি বললেন যে আমাদের এই খাদ্যাভ্যাসের স্ট্রেস, আপনি রাত 11টার সময় হয়তো ডিনার করছেন, রাত 10টায় খাবার খাচ্ছেন, রাত 2টোয় খাবার খাচ্ছেন, এইটা কিন্তু আমাদের যেভাবে আমরা তৈরি, আমাদের হরমোনাল যে সিস্টেম সেটা কিন্তু একেবারেই ঠিক না। আমাদের দুটো হরমোন পাশাপাশি ওয়েটটাকে মেনটেন করে শরীরটাকে, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে মেলাটোনিন। ইনসুলিন হচ্ছে সারা দিনের হরমোন, সকাল 8টা থেকে রাত 8টা, আর মেলাটোনিন হচ্ছে রাত 8টা থেকে সকাল 8টা। মেলাটোনিন চায় যে আপনার শরীর রেস্টে থাকুক, আপনি ঘুমন, ওই সময় কোনো খাবার খাওয়া মানে কোনো এনার্জি যাচ্ছে। আর ইনসুলিন চায় সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনি যতটা খাবার খাবেন রাত 8টার পরে আর খাবেন না। এইভাবে কিন্তু আমরা তৈরি হয়েছিলাম, এবং পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম যারা উন্নত দেশ তারা কিন্তু সেইটাকে মানে। আমরা যখন সেইটা মানছি না, আপনি ধরুন রাত 12টার সময় ডিনার করছেন এক গাদা দিয়ে, তখন বডিতে অলরেডি মেলাটোনিন আছে, তার মানে আপনার ইনসুলিন নেই, আপনার হজমটা হচ্ছে না, আপনার বিভিন্ন রকম সমস্যাগুলো কিন্তু সেইটার থেকে শুরু হয়। আচ্ছা, এই যে ওবেসিটির একটা ইতিহাস আমরা জানলাম যে একটা সময় মানুষ মোটা ছিল, রোগা হলো, বা উল্টোটা যেটাই হলো, আমরা ঠিক কখন থেকে জানতে শুরু করলাম যে এই ওবেসিটির সঙ্গে আমাদের লিভার, আমাদের ডায়াবেটিস, আমাদের কিডনি, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় গিয়ে বাধা রয়েছে এই ওবেসিটির সুতোয়? এই মোড় ঘোরানো পয়েন্টটা ঠিক কি ছিল? এইটা যদি বলি আপনি এখনই চমকে যাবেন যে এই এখনো পর্যন্ত মানে এভিডেন্স, বিজ্ঞান বলছে ওবেসিটি আমাদের শরীরে 231 রকমের রোগ করে।
ওকে, আপনি হয়তো বলবেন শুধু ডায়াবেটিস, হাইপারটেনশন বা কিডনি Hardly ডিজিজ, 10টা রোগের নাম 10টা আমরা রোগের জানি। নাম জানি। মানে আমিও যখন একদম ওয়ার্ল্ডের বেস্ট অথেন্টিক জার্নালে তারা একদম 231টা রোগের কজের মধ্যে, অ্যাসোসিয়েশনের মধ্যে যে ওবেসিটি হচ্ছে ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর, বুঝতেই পারছেন আপনি 230টা রোগের কারণ যদি ওবেসিটি হয়, তার মানে এইটা আমরা জানতে শুরু করেছি এই যখন থেকে মানে বিভিন্ন এই রোগগুলো যখন হঠাৎ করে আমাদের মানে সোসাইটিতে বাড়তে শুরু করলো, তখন বিভিন্ন রিসার্চ করে 90-এর শেষ দশক বলুন বা একবিংশ শতাব্দীর প্রথম দিক বলুন, গত দশকে বলুন, যে যত বাড়ছে স্বাভাবিকভাবে বিজ্ঞান তো যেটা আছে নেসেসিটি যে কেন হচ্ছে সেটা খুঁজতে গিয়ে দেখলো কমন ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর যেটা এসে যাচ্ছে সেটা হচ্ছে ওবেসিটি। আচ্ছা, আমাদের ভারতবর্ষ অপুষ্টির দেশ, এবং আমরা জানি যে গ্রামে প্রান্তরে এখনো বহু বাড়িতে পেট ভরে সকলে খেতে পারেন না। অন্যদিকে শহুরে এলাকায় বা এই ধরনের মেট্রো সিটিগুলোতে ওবেসিটি একটা রাইজিং। তো এই যে একই দেশের দুটো বিপরীত ছবি, এইটা মোকাবিলা করা যাবে কিভাবে? এটাই তো আমাদের সবচেয়ে বড় মানে এখন চ্যালেঞ্জিং, যে একই দেশে একই সাথে ম্যাল নিউট্রিশন অ্যান্ড ওভার নিউট্রিশন দুটোই একসাথে বিরাজমান। একদম। তো এইটার জন্য যে সেই আবার কথা যে যাদের কাছে বেশি আছে সেখান থেকে তাদেরকে কম খাওয়ার কথা বলা, যাদের কাছে নেই তাদের জন্য আরও কিছু খাবারের যেরকম করা, যেরকম হচ্ছে যে বিভিন্ন এখন সরকারি প্রকল্প হচ্ছে যে মা এবং শিশুর জন্য বিশেষ করে খাদ্যের জন্য তাদেরকে যখন প্রেগনেন্ট থাকছে বা বাচ্চা হচ্ছে তাদের জন্য স্পেশাল কিছু ডায়েটের জন্য বলা হচ্ছে। আবার যারা শহুরে লোক তাদের কাছে যেন খাবারের থেকে এই যে জাঙ্ক ফুড, এখন দেখবেন গভর্নমেন্ট থেকে চেষ্টা করছে যে স্কুলের সামনে এই খাবারগুলো তুমি বিক্রি করতে পারবে না, বা খাবারের গায়ে সামনের দিকে বড় করে লিখে দাও যে তুমি এই খাবারটাতে কিন্তু এত ক্যালোরি তুমি কিন্তু কনজিউম করছো, যে ছোট ছোট করে লেখার কোনো জায়গা নেই। যে তাহলে তুমি যে বাচ্চাটা বা যে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে সে বুঝবে যে আমি এক প্যাকেট চিপস খেলাম বা একটা প্রসেসড খাবার খেলাম, তার মানে আমার এতটা ক্যালোরি। কিন্তু এটা বারবার বলতে বলতে যদি আমরা সজাগ হতে পারি, সেজন্য দুদিকেই, একদিকে হচ্ছে কমানোর জন্য তাদেরকে উৎসাহিত করা, আরেকদিকে হচ্ছে যাতে তাদেরকে সাপ্লিমেন্ট দিয়ে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে যেতে হবে, এই দুটোকেই আমাদের প্যারালালি চালাতে হবে। এটাই হচ্ছে এখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় প্রধান কাজ, চ্যালেঞ্জ। আজ এই বিশ্ব ওবেসিটি দিবসে যদি এখন যারা এপিসোড দেখছেন অনেকেই হয়তো ওবেসিটির সঙ্গে লড়াই করছেন, বা অনেকে জানেন না এই যে 230 রকম অসুখ বাসা বাঁধতে পারে শরীরে, তাদের জন্য আপনার মেসেজ কি হবে? আমার যেটা বলবার থাকবে যে এই ওবেসিটিটা আপনি ভাবুন যে আপনারও কিন্তু যেভাবে আমরা যে পুরনো দিনের খাদ্যাভ্যাস ছিল সেখান থেকে কিন্তু আমাদের চেঞ্জের ফলে আমরা কিন্তু একটা দিকে যেতে পারছি যেখানে নাকি আমার শরীরে বিভিন্ন রকম রোগ, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, আর্থ্রাইটিস, এমনকি ক্যান্সার, এই রোগগুলো কিন্তু আস্তে আস্তে আমার শরীরেও বাসা আসতে পারে। তাই আপনাকে ওবেসিটি বা ওভারওয়েট হতে দেবেন না। তার জন্য যে খাবারগুলো খাওয়া দরকার আপনার নিকটবর্তী কোনো স্বাস্থ্যকর্মী বা তাদের সাথে কথা বলুন, বা ডায়েট কাউন্সিলের সাথে কথা বলুন। রোজ হাঁটুন। এটা হচ্ছে যে একটা কথা যে 8 ঘন্টা করে যদি আমরা রোজ হাঁটি তাহলে কিন্তু আমার অনেকটা ওজন আমি নিজেকে ধরে রাখতে পারবো। সঠিক সময়ে ঘুমন, রাত্রিবেলা ঘুমের সময়টুকু ঘুমন, সেই জায়গাটায় বসে থেকে যে মোবাইল দেখা, টিভি দেখতে দেখতে আবার কিছুটা খাবার খাওয়া, সেই সব ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা রোজ একটু একটু করে অভ্যেসটাকে পালন করতে পারি, আস্তে আস্তে চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ওবেসিটিটাকে রুখতে পারবো এবং আমাদের সবাইকে এই যাত্রায় একসাথে এগিয়ে আসতে হবে। কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সারা পৃথিবী জুড়ে। এটাকে আমাদেরকে মোকাবেলা করতে গেলে একজন দুজন না, সবাইকেই একসাথে এগোতে হবে। কয়েক হাজার বছরের ইতিহাস নিয়ে ওবেসিটি ছাপ রেখে গেছে আমাদের শরীরে। আমরা কি খাচ্ছি, কোথায় বাঁচছি, কতটা পরিশ্রম করছি, সবটা কিন্তু লেখা থাকছে এই শরীরেই। এই গোটা বিষয়টা ইতিহাসের সঙ্গে বাস্তবকে মিলিয়ে বুঝিয়ে বলার জন্য ডক্টর তালুকদারকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আজকের এপিসোড দেখছেন, যদি মনে হয় এই তথ্য কারো কাজে লাগবে, অবশ্যই এপিসোডটি শেয়ার করুন এবং কমেন্ট করে মতামত জানান। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।